সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্বের পড়া নিয়ে এসেছি। আজকে এখান থেকে আমরা পড়াবো শুধুমাত্র তোমাদের স্পর্শ ব্যঞ্জনটা। আসলে যখন আমাদের অনলাইন ক্লাস প্রথম শুরু হয় তখন আমাদের সিলেবাস নিয়ে একটু দ্বন্দ্ব ছিল যে হাফ ইয়ারলি পরীক্ষাটা তোমরা দিতে পারবে কি না, অথবা প্রি টেস্টটা হবে কি না। তারপরে দেখা গেলো আস্তে আস্তে আমরা আরও সময় বয়ে যাচ্ছে, আমাদের মহামারীর পরিবর্তন হচ্ছে না, তখন বেশিরভাগই আমরা বার্ষিক পরীক্ষার বা টেস্ট পরীক্ষার আলোকে তোমাদের অনলাইন ক্লাসগুলি আমরা নিয়েছি। তো এই জন্য দেখা যাচ্ছে যে নবম শ্রেণীর জন্য অর্ধবার্ষিক আর দশম শ্রেণীর জন্য তো পুরো বই অথবা প্রি টেস্ট এগুলির আমাদের বাকি পড়ে গেছে। সেই জন্য আজকে আমি তোমাদের নবম শ্রেণীর জন্য সেটা হচ্ছে অর্ধবার্ষিকী সিলেবাস অনুযায়ী ধ্বনিতত্ত্বের এই অংশটা আমি পড়িয়ে দেবো। এটা যেহেতু ব্যাকরণ মানে সূক্ষ্ম বুঝবার জিনিস রয়েছে, তো সেই জন্য এটা আমি ধরবো। তো তোমরা বই খাতা নাও এবং বইয়ের ভিতরে যেভাবে যেই জায়গায় চারটা দেওয়া আছে সেটা ধরে তোমরাও বুঝবা, বোর্ড থেকেও বুঝে নিবা। তো চলে এসো আমরা শুরু করি। দেখো আমি কি লিখেছি যে স্পর্শবর্ণ, বর্গীয় বর্ণ বা কি স্পৃষ্ট ধ্বনি। তো মনে রাখবা যে আমাদের ব্যঞ্জন বর্ণের সংখ্যা হচ্ছে 39টি, আর মোট স্বর আর ব্যঞ্জন মিলে মোট হচ্ছে 50টি। 11টি স্বরবর্ণ আর 39টি হচ্ছে ব্যঞ্জন বর্ণ, মিলিয়ে হলো কয়টা? 50টা। তো এর ভিতরে আমি স্বরবর্ণের ক্লাস কিন্তু আগে নিয়েছি, মৌলিক স্বর স্বরবর্ণের উপর বড় একটা ক্লাস নিয়েছি। তো এই জন্য এটা আজকে পড়িয়ে দিব। তো সেটা হচ্ছে ক থেকে ম পর্যন্ত, অর্থাৎ এই 25টা বর্ণই আজকে আমাদের আলোচ্য বিষয়। আমরা জানি যে ধ্বনি লেখার চিহ্নকে বর্ণ বলে। যখনই ধ্বনিকে আমরা লিখিত রূপ দেব তখনই কিন্তু সেটা বর্ণ বলে। কাজে আমরা ক থেকে ম পর্যন্ত যদি ধ্বনি বলি এটাও শুদ্ধ, যদি বর্ণ বলি এটাও শুদ্ধ, কারণ দুটো একই জিনিস বোঝাচ্ছে, একটা লিখিত একটা মৌখিক রূপ। সংজ্ঞা দিতে গেলে ওটা বদলে যায়। তো ক থেকে ম পর্যন্ত মোট 25টা বর্ণকে উচ্চারণ করতে বাক প্রত্যঙ্গের কোনো না কোনো জায়গা স্পর্শ করতে হয় বলে এগুলিকে কি বলা হয়? স্পর্শ ব্যঞ্জন বা স্পৃষ্ট ধ্বনি। আর এই 25টা বর্ণকে দেখো আমি বোর্ডে দেখিয়েছি। এই 25টা বর্ণকে মোট 5টা ভাগে, 5টা বর্গে অর্থাৎ 5টা সারিতে ভাগ করা হয়েছে। প্রথম সারি এখানে উচ্চারণের স্থানের নামগুলি দেওয়া আছে, আর এই দুইটা জিনিস এখানে রয়েছে সেটা নিয়েও কথা বলবো। এখানে সেই দুইটাকে আবার দুইটা আর এখানে 3টা ভাগে ভাগ করা হয়েছে। এটাও আমরা এই ছকটা থেকেই আমরা পুরোটা বুঝে নেব, যাতে যেভাবেই প্রশ্ন আসুক একটা এমসিকিউ প্রশ্ন ইনশাল্লাহ তোমাদের কি হবে না, তোমাদের নষ্ট হবে না। দেখবে সবগুলি সুন্দর পাচ্ছে যদি এই ছক ধরে একদম যথাযথভাবে বুঝে নেই, তাহলে আর একটুও দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। এখানে দেখো উচ্চারণ স্থানের নামগুলি দেওয়া হয়েছে। কয়টা উচ্চারণ স্থান? কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত আর ওষ্ঠ। আর এদিকে দেখো ক থেকে ম পর্যন্ত, এই যে এখানে বর্গীয় বর্ণ কেন বলা হয়েছে সেটার সংজ্ঞাটা আমি এখন দিচ্ছি। বর্গ মানে হচ্ছে কি সারি বা লাইন। এই যে দেখো এটা একটা সারি, অর্থাৎ ক, খ, গ, ঘ, ঙ। এই যে এখানে 5টা বর্ণের একটা সারি, এখানেও তাই, এখানেও তাই, এখানেও তাই, এখানেও তাই, তাই মোট 5টা সারি। তাই এগুলিকে কি বলা হয়? বর্গীয় বর্ণ। 5টা সারিতে 25টা স্পর্শ ব্যঞ্জনকে ঢোকানো হয়েছে, তাই এটা বর্গীয় বর্ণ। তাহলে এটার সংজ্ঞা যদি প্রশ্ন পাও, যেমন ধরো এরকম করে থাকবে যে ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণকে কি বলে, তাহলে হয় সঠিক উত্তরে বর্গীয় বর্ণ পাবে অথবা স্পর্শ বর্ণ পাবে। আবার এরকম করেও থাকতে পারে যে ক থেকে ম পর্যন্ত 25টা বর্ণ উচ্চারণ করতে বাক প্রত্যঙ্গের কোথাও না কোথায় বাধাপ্রাপ্ত হয় বলে এগুলিকে বলা হয় ড্যাশ বর্ণ। এখন তোমাকে উত্তর কি দিতে হবে? 4টা থেকে বেছে নিয়ে বলবা, দেখতে হবে যে এটার উত্তর হবে কি স্পর্শ বর্ণ বা স্পর্শ ব্যঞ্জন। আবার যদি এরকম থাকা হয় যে ক থেকে ম পর্যন্ত 25টা বর্ণকে 5টা সারিতে বা বর্গে ভাগ করা হয়েছে বলে এগুলিকে বলা হয় কোন ধরনের বর্ণ, তখন উত্তর কি হবে? বর্গীয় বর্ণ।
অর্থাৎ তোমাকে প্রশ্নটা খুব সতর্কতার সাথে খেয়াল করলেই কিন্তু এটা সঠিক উত্তরটা তুমি নির্ণয় করতে পারবে। তো দেখো এই যে 25টা যে বর্ণ, প্রথম যে ক থেকে উ পর্যন্ত এটার উচ্চারণ স্থান হচ্ছে কি কণ্ঠ। দেখো ক খ বলি পরে আমাদের জিহ্বার গোড়াটা দেখা যাচ্ছে যে স্পর্শ করতে হচ্ছে ছোঁয়া লাগে, তখনই এই 5টা বর্ণ উচ্চারিত হয়। আবার দেখো উপরে যে তালু চ ছ যখন চাপ দিয়ে আমরা উচ্চারণ করি, তখন যে জায়গাটায় জিহ্বা যে জায়গাটায় ছোঁয়া লাগে, জিহ্বা যে জায়গায় ছোঁয়া লাগে সেই জায়গাটার নামই হচ্ছে কি তালু। কেমন? এই জন্য চ ছ জ ঝ দেখো জিভটা উপর দিকে দে, এটা তালব্য বর্ণ হয়ে যায়। এরপরে সারি হচ্ছে কি ট ঠ ড ঢ। এটা ট ঠ বলতে সময় আমরা এটাকে কি বর্ণ বলছে দেখো মূর্ধা, অর্থাৎ এটার উচ্চারণ স্থানের নাম হচ্ছে কি মূর্ধা। অর্থাৎ টট হচ্ছে জিভটা উল্টা করে আমরা যে জায়গাটা লাগাই দাঁতের গোড়ায়, যে খাঁচকাটা দাগ দাগ অংশটা, ওটার নামই হচ্ছে কি মূর্ধা। অর্থাৎ দাঁতের গোড়ায় যে যে ভিতরে ঢুকে থাকে ওইটাকে বলে কি মূর্ধা। ওখানে আমরা জিভটাকে উল্টো করে লাগিয়ে আমরা ট ঠ ড ঢ বলি। কাজে এগুলি কিন্তু তোমরা চাইলেই উচ্চারণ করে করে উচ্চারণের স্থানের নামগুলো একেবারে পরিষ্কারভাবে বুঝে নিতে পারো। তার এই জন্য এই ট ঠ থেকে মূর্ধন্য পর্যন্ত এই 5টা বর্ণের উচ্চারণের স্থান মূর্ধা, তাই এটাকে বলে মূর্ধন্য বর্ণ। আর এরপরের 5টা কি ত থ দ ধ দন্তন্য। ত থ দ থ বলতে গেলে আমরা কি করি, পুরো জিভটার সোজা অংশ চ্যাপটা করে একদম পুরো উপরের দাঁতের পুরো নিচটাকে আমরা ব্যবহার করি। এই জন্য যেহেতু আমাদের জিভ হলো উচ্চারণের সবচেয়ে সঞ্চরণশীল বা সবচেয়ে ক্রিয়াশীল একটি বাক প্রত্যঙ্গ, তাই জিভ কোথায় কোথায় লাগছে সেটার উপর ভিত্তি করেই কিন্তু উচ্চারণের স্থানের নাম এবং বর্ণগুলোর নামকরণ করা হচ্ছে। আর জিভ বাদে ও আমাদের একটা উচ্চারণের স্থান আছে, সেটা কি নাক আর ঠোঁট, যেখানে নাকি জিভটা লাগে না। জিভটা সরাসরি ওখানে কখনোই লাগে না, কিন্তু উচ্চারণ করার সময় ওই দুটা অঙ্গ আমাদের কি হয় ব্যবহৃত হয়। এই জন্য নাক আর ঠোঁটও আমাদের বাক প্রত্যঙ্গের দুটি প্রত্যঙ্গ। কেমন? তো আমাদের গেল এটা কি দন্তবর্ণ, এই দন্ত ন পর্যন্ত। এরপরের 5টা বর্ণ দেখো, এই যে এই 5টা বর্ণের বেলায় না জিভ না তালু কোথাও কিন্তু ভিতরে নাই। এই 5টা বর্ণ উচ্চারণ করতে গেলে বাক প্রত্যঙ্গের যে অবস্থান সেটা হচ্ছে বাহিরে, অর্থাৎ ঠোঁট, উপরের ঠোঁট আর নিচের ঠোঁট। মনে রাখবে উপরের ঠোঁটের নাম হলো ওষ্ঠ আর নিচের ঠোঁটের নাম হলো কি অধর। কেমন? অধরষ্ঠ পেলে বুঝবা এখানে সন্ধি হয়েছে। তো এখন আমরা জেনে নিব এই স্পর্শ ব্যঞ্জনে যে 25টা বর্ণ ঢুকলো, এই 25টা বর্ণ কখন অঘোষ কখন ঘোষ, আবার কখন অল্প প্রাণ কখন মহাপ্রাণ। দেখো এটার খুব চমৎকার একটা সেই ধাঁধার মতন ব্যাপার রয়েছে। এই ধাঁধার উত্তরটা তোমাদের এই ছকের ভিতরে রয়েছে, এটা খালি বুঝে মিলিয়ে দেখবা, তখন এটি ঝটপট করে তোমাদের বের করতে কতটা আগ্রহ লাগে এসব আমরা বুঝে নিই। এখানে দেখো প্রথমে আমরা বড় দুটা ভাগ করেছি। মোট এই টেবিলটাকে আমি কয় ভাগ করেছি, একটা উচ্চারণের স্থানের ভাগ, একটা অঘোষের ভাগ, একটা ঘোষের ভাগ। তাহলে দেখো উচ্চারণের স্থান আমরা জেনে নিলাম। আর অঘোষের ভিতরে কয়টা করে বর্ণ করেছে দেখো, অর্থাৎ 2টা করে ক খ, প্রত্যেক বর্গের অর্থাৎ এটার নাম ক বর্গ। এই যে কণ্ঠ যেটা, এটার নাম ক বর্গ। এটা আবার চয়ের লাইনকে চ বর্গ বলে। টয়ের ভিতর যে 5টা বর্ণ ট দিয়ে শুরু, তাই এটাকে ট বর্গ। আর এই যে ত দিয়ে যেই সারি বা বর্গের শুরু, এটাকে বলে ত বর্গ। আর প দিয়ে যেই সারির শুরু, সেই 5টা বর্গের নাম হচ্ছে কি প বর্গ। অর্থাৎ এই যে 5টা বর্গ, এটা প্রতিটার প্রথম বর্ণটার নাম অনুযায়ী বর্গগুলোর নামকরণ করা হয়েছে। অর্থাৎ ক বর্গের ভিতরে যে 5টা সেটা হলো ও পর্যন্ত, চ বর্গের ভিতরে ইয় পর্যন্ত, ট বর্গের ভিতরে আসবে মূর্ধন্য ন পর্যন্ত। কেমন? ত বর্গের ভিতরে আসবে দন্তন্য, আর অ বর্গের ভিতরে আসবে ম পর্যন্ত। এই 5টা করে বর্ণ। তো এখন মজার ব্যাপারটা দেখো, অঘোষ বর্ণগুলি কি বলবা যে প্রত্যেকটা বর্গের প্রথম ও দ্বিতীয় বর্ণ, প্রত্যেকটা বর্গের তোমাদের এই ছকটা অঙ্কের মতো মুখস্থ করে ফেলবা। তাহলে আমরা কি পেলাম যে বর্গের প্রথম ও দ্বিতীয় বর্ণকে কি বলা হয়? অঘোষ বর্ণ। এখন কেন অঘোষ এটা একটু বুঝিয়ে দিই। অর্থাৎ প্রতিটা বর্গের
5টা বর্গের প্রথম আর দ্বিতীয়টা হলে মোট আমাদের 10টা বর্ণ হয়। এই 10টা বর্ণ অর্থাৎ বর্গের প্রথম ও দ্বিতীয় বর্ণের উচ্চারণে স্বরতন্ত্রী কম্পিত হয় না বা অনুরণিত হয় না। অর্থাৎ ক খ দেখা যাচ্ছে জিহ্বার গোড়াটা দিয়ে বা বুকের ভিতরে বাতাস না নিয়েই আমরা কিন্তু বলে ফেলি। ক খ দেখা যাচ্ছে একেবারে মুখের প্রথম কাছাকাছি অংশ থেকে উচ্চারণ করি, কিন্তু যখনই তুমি গ হয়ে যাবা তখন দেখবা বাতাসটা যেন আমরা ঠেলে কী করি, ভিতরে আগে পাঠাই, তারপরে আবার সেটাকে বের করে আনি। এর ফলে কিন্তু স্বরতন্ত্রীতে ঝংকার সৃষ্টি হয়, কম্পন সৃষ্টি হয়। ওই কম্পনটার ফলেই কিন্তু গ ঘ ও এই উচ্চারণগুলি বর্ণগুলি বের হয়ে আসে এবং আমাদের কানে সেটা বাজে। অর্থাৎ ক খ যেভাবে করি, গ ঘয়ের বেলায় দেখবা দমটাকে একটু বড় করে নিয়ে বুকে পাঠাই, বুকের ভিতরে অর্থাৎ সেই ফুসফুসে পাঠিয়ে দিয়ে সেটাকে আবার আনি। এরকম করে প্রত্যেকটা বর্গের অর্থাৎ 3, 4, 5 নম্বর বর্ণের বেলায় আর কি হবে না, মানে অঘোষের মতন এটা এত সাধারণভাবে উচ্চারণ করা যায় না। অঘোষ দেখো ক খ, পক্ষান্তরে ঘোষ দেখো গ ঘ, এটার জন্য কিন্তু ভিতরে আমরা দম নিচ্ছি। আবার অঘোষ প্রথম দুইটা চ বর্গের নিয়ে আমরা চ ছ। এখন ঘোষ যাই আমরা 3, 4, 5 নম্বর বর্ণ সবসময় ঘোষ মনে রাখবা, ছকে তাই বলা আছে। চ ছ অঘোষ, জ ঝ যখন বলছি ঠিক ওরকম ধাক্কা এবং দম নেওয়া কাজটা বেশি হয়, যার ফলে এখানে স্বরতন্ত্রীতে কি হয়, ঝংকার লাগে, কম্পন সৃষ্টি হয়। এই জন্য বর্গের যেসব বর্ণগুলি উচ্চারণে স্বরতন্ত্রী অনুরণিত হয় না বা কম্পিত হয় না তাকে বলে অঘোষ। তোমরা জানো যে অ মানে কিন্তু না, তাহলে সংজ্ঞায় কি হয় না কথাটা থাকলে তুমি সেটাকে অঘোষ বলতে পারবা, কেমন? অর্থাৎ কম্পন বা স্বরতন্ত্রের কম্পন বা অনুরণন নাই যে বর্ণের উচ্চারণে, সেগুলি হলো অঘোষ। এবং এরকম বর্ণের সংখ্যা স্পর্শ ব্যঞ্জনে কয়টি? 10টি। কারণ প্রত্যেকটা বর্গের প্রথম বর্ণ এবং দ্বিতীয় বর্ণ অঘোষ, কারণ এই দুটার উচ্চারণে স্বরতন্ত্রীতে কম্পনের সৃষ্টি হয় না। আর প্রতিটা বর্গের 3, 4, 5 নম্বর বর্ণ, প্রতিটা বর্গের, বারবার বলছি, তার মানে 25টা বর্গ থেকে যদি 3, 4, 5 নম্বর বর্ণ চলে যায় 5টা বর্গের, তাহলে 3 5 15টা বর্ণ আমাদের হচ্ছে কি ঘোষ বর্ণ। অর্থাৎ এইগুলি উচ্চারণের সময় আমাদের স্বরতন্ত্রী কী হবে, অনুরণিত হবে, কম্পিত হবে, বাতাসটাকে বুকের ভিতর নিয়ে তারপরে সেটা দিয়ে আমাদের 3, 4 আর 5 নম্বর বর্ণ উচ্চারণ করতে হবে। একটু খেয়াল করো, আমি বর্ণগুলি পরপর উচ্চারণ করি, ঘোষ বর্ণগুলি পাশাপাশি অঘোষের সাথে, তাহলে একদম পরিষ্কার বোঝা যাবে। যেমন ধরুন আমরা ট বর্গে যাই, ক খ দেখিয়েছি, ক আর চ দেখিয়েছি। ট বর্গে দেখো ট ঠ, এই দুইটা অঘোষ। এই দুটার বেলায় কিন্তু বুকের ভিতর বিশেষ প্রচেষ্টা আমার দরকার হয়নি, কিন্তু ড ঢ যখন বলছি তখন কিন্তু ধাক্কা দিয়ে দমটাকে বুকে নিয়ে তারপর উচ্চারণ করি ড ঢ, এই দুটা দিয়ে বেশি বোঝা যাবে। এরপরে যাও ত থ, ত থ কিন্তু দ ধ, আবার প ফ কিন্তু ব ভ। এটার জন্য দেখা যাচ্ছে আলাদা প্রচেষ্টা, এই জন্য আলাদা অনুরণন বা স্বরতন্ত্রীতে আলাদা ধাক্কা, আলাদা ঝংকার দিতে হয় কখন, তোমার ঘোষ বর্ণগুলি উচ্চারণ। তাহলে আমরা এই যে দেখো 3, 4, 5 নম্বর বর্ণ ঘোষ, এই যে তোমার বিভাজনে তাই দেখাচ্ছে। এবার আমরা আসি যে অল্প প্রাণটা কি, মহাপ্রাণটা কি। অল্প প্রাণ দেখো অঘোষের ভিতরেও 2টা ভাগ করা হয়েছে, ঘোষের ভিতরেও কিন্তু অল্প প্রাণ মহাপ্রাণ 2টা ভাগে ভাগ আছে। আর ঘোষের ভিতর অতিরিক্ত একটা ভাগ আছে কি, নাসিক্য, যেটা অঘোষে নাই, কারণ অঘোষে মাত্র 10টা বর্ণ, তাই 2টা চলে গেছে অল্প প্রাণ মহাপ্রাণে। আর ঘোষের ভিতর কিন্তু 15টা বর্ণ, অর্থাৎ অল্প প্রাণ মহাপ্রাণের পরেও আরেকটা রয়ে যাচ্ছে, সেটা নাসিক্য। তো এখন আসো আমরা কিভাবে ধরবো, অর্থাৎ আমরা বর্গ বলেছি এই জন্য, এই সুবিধাটার জন্য যে প্রত্যেকটা বর্গের, খেয়াল করো, প্রত্যেকটা বর্গের কি হবে, এটা প্রত্যেকটা বর্গের প্রথম, তৃতীয় আর পঞ্চম, এটা অল্প প্রাণ বলার সময় এটা নাসিক্য একটা আছে বৈশিষ্ট্য, আরেকটা কিন্তু এটা অল্প প্রাণ। হ্যাঁ, এটা আমি লিখে দিলাম, এটা অল্প প্রাণ। তো বলতে সময় কি বলবো আমরা, যে প্রত্যেকটা বর্গের বেজোড় যেগুলি, অর্থাৎ প্রথম, তৃতীয়, পঞ্চম বর্ণ কি অল্প প্রাণ। আর তাহলে বাকি থাকবে কি দ্বিতীয় আর
চতুর্থ বর্ণ মহাপ্রাণ। এইভাবে একবার বলা যায়। আরেকটা কিভাবে বলা যায় খেয়াল করো তুমি, অঘোষের ভিতরে প্রথম বর্ণ অল্প প্রাণ, দ্বিতীয় বর্ণ মহাপ্রাণ। এরকম করে কিন্তু তুমি অঘোষটা মাথায় রেখে রেখে করো। দেখো, এক নম্বরটা অল্প প্রাণ, দ্বিতীয় বর্ণ মহাপ্রাণ, অল্প প্রাণ মহাপ্রাণ, অল্প প্রাণ মহাপ্রাণ। অর্থাৎ মনে রাখবা অল্প মহা, তাহলে আমাদের এটা মাথায় রাখবে। আবার ঘোষের বেলাও তাই, প্রতিটা ঘোষের বেলাও প্রথমটা অল্প প্রাণ, দ্বিতীয়টা মহাপ্রাণ। তুমি যদি প্রথম দ্বিতীয় করেও তুমি আনতে পারো যে অল্প প্রাণের বেলায় আমি মোট যে 5টা বর্ণ কিভাবে বলবো, যেমন 1, 3, 5 অল্প প্রাণ, 2, 4 মহাপ্রাণ। কেমন? তাহলে যদি বলা হয় যে অল্প প্রাণ বর্ণ স্পর্শ ব্যঞ্জনে অল্প প্রাণ কয়টি, তাহলে আমরা কি বলবো? 15টি। আবার যদি বলা হয় মহাপ্রাণ কয়টি, তাহলে বলবো 10টি। আবার যদি বলা হয় স্পর্শ ব্যঞ্জনে অঘোষ বর্ণের সংখ্যা কয়টি, কি বলবো আমরা? যেহেতু আমরা জানি প্রতি বর্গের প্রথম 2টা অঘোষ, তাই উত্তর কি বলতে হবে? যে 10টি। আবার যদি বলা হয় ঘোষ বর্ণের সংখ্যা কয়টি, তোমরা কি বলবে? যে 15টি। কারণ আমরা জানি তৃতীয়, চতুর্থ, পঞ্চম বর্গের ঘোষ বর্ণ। আর এই অঘোষ আর ঘোষ বর্ণকে আলাদা আলাদা করে দিই। অঘোষের প্রথমটা অল্প প্রাণ, দ্বিতীয়টা মহাপ্রাণ। ঘোষেরও তাই, প্রথমটা অল্প প্রাণ, দ্বিতীয়টা মহাপ্রাণ। আর অতিরিক্ত যেটা সেটা কি? আর তৃতীয়টাও মহাপ্রাণ ঘোষের বেলায়। কেমন? আর ঘোষের বেলায় তৃতীয় অতিরিক্ত একটা বৈশিষ্ট্য কি রয়েছে? নাসিক্য। অর্থাৎ প্রতিটা পঞ্চম বর্ণ, অর্থাৎ 1 থেকে প্রতিটা বর্গের পঞ্চম বর্ণ উচ্চারণে কি লাগে? নাক দিয়ে বাতাস প্রবাহিত হয়। এই জন্য এটাকে কি বলা হয়? নাসিক্য বর্ণ বা নাসিক্য ব্যঞ্জন। তাহলে যদি প্রশ্ন করা হয় যে বর্গীয় বর্ণে বা স্পর্শ বর্ণে নাসিক্য ব্যঞ্জন কয়টি, উত্তর কি হবে? 5টি। কেমন? তো এখন নাক দিয়ে যে বের হয় সেটা কিন্তু খুব সহজেই বোঝা যায়। এই যে আমরা দেখা যাচ্ছে কারো কথা শুনলে, অসুস্থ না দেখলেও কারো যদি ঠান্ডা লাগে, আমরা কিন্তু চট করে ধরতে পারি যে তোমার কি ঠান্ডা লেগেছে, শুধুমাত্র মোবাইলে বা টেলিফোনে বা আড়াল থেকে তার কথা শুনে বুঝতে পারবো। কেন বুঝতে পারবো? যে তার নাক দিয়ে যেই সমস্ত ধ্বনি উচ্চারণে নাক দিয়ে বাতাস বের হয়, ঠান্ডা লাগলে কিন্তু নাক বন্ধ হয়ে যায়, তখন কিন্তু বাতাসটা ওখানে আটকে যায়। তো এই আটকে গেলেই কিন্তু আমরা বুঝতে পারি ওখানে তার ঠান্ডা লেগেছে। কারণ ওই নাসিক্য ব্যঞ্জনগুলি যে যে শব্দে আসবে ওখানে কিন্তু আমাদের আটকে যাবে, তখন বোঝা যাবে। ওই নাক খোলার জন্য আমাদের কত প্রচেষ্টা, সরিষা ভর্তা খাই, ওষুধ খাই, কত কী করি, তাই না? তো দেখা যাচ্ছে নাক কী করে একটি বাক প্রত্যঙ্গ, সেটাও কিন্তু আমরা বুঝলাম। দেখা যাচ্ছে ওই বর্ণগুলি নাকটা চেপে ধরে যদি উচ্চারণ করতে চাও, তাহলে কিন্তু তোমার ওখানে এসে বাতাস যে বাড়ি খাবে এটা নিজেই প্রমাণ পাবে। তুমি নানি, তারপরে মামা এরকম যখন বলতে চাই, বা মা, অর্থাৎ পঞ্চম বর্ণ দিয়ে শব্দ বলতে চাইলে এই ঘটনাটা ঘটবে। কেমন? তাহলে বন্ধুরা, আমরা আজকে এই 4টায় আমরা পড়াবো বলছিলাম, এটা হয়ে গেল। তবে এখানে একটুখানি কিন্তু বাকি আছে, সেটা হচ্ছে কি প্রাণ শব্দের অর্থ কী। আমরা জানি ব্যাকরণে পারিভাষিক শব্দের ব্যবহার থাকছেই অনবরত। প্রাণ বলতে আমরা কি জীবন এগুলি বুঝি, তাই না? ব্যাকরণে প্রাণ বলতে কি বোঝাচ্ছে? নিঃশ্বাস, তাই না? সেই জীবনেরই অ্যাকচুয়ালি প্রতিশব্দ, মানে অল্প প্রাণ মহাপ্রাণ মানে কি? যেই বর্ণগুলি উচ্চারণে নিঃশ্বাসটা কম সময় ধরে রাখতে হয় সেটা হলো অল্প প্রাণ, আর যেগুলি বলতে বেশি সময় লাগে সেটা মহাপ্রাণ। এখন দেখো, আমরা একটু প্রমাণ করে দিই। দেখো, এই যে ক কেন অল্প প্রাণ, খ কেন মহাপ্রাণ, আমি এটার ইংরেজি উচ্চারণটা এখানে দেখাবো পাশে। দেখো, ক বলতে আমরা ইংরেজিতে শুধু কে লাগাই, বাট আমরা খ বলার সময় কিন্তু কে আর কি দেই? এইচ দিই। তাহলে যেখানে 2টা বর্ণ সেখানে অবশ্যই সময় বেশি লাগবে। গতেও ঠিক তাই, জি। কেমন? আর ঘতে কি আমরা দিব? জি এইচ। এইভাবে প্রতিটা ব্যঞ্জনে তুমি ইংরেজি লেটার দিয়ে যখনই অল্প প্রাণ লিখবা, দেখবা একটা লেটার আসে। আর যখনই তুমি মহাপ্রাণ লিখবে তখন তুমি ইংরেজির 2টা লেটার আসে। এটা দিয়ে কি বোঝা যায় যে কেন অল্প প্রাণ, মানে অল্প প্রাণটা কম সময় লাগে কোনটায়, আর কোন বর্ণ উচ্চারণে বেশি সময় লাগে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সে পর্যন্ত আবার দেখা হবে আমাদের। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।